এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC মিসলেনিয়াস 2002 এ যে পরীক্ষা হয়েছিল সেখানে ম্যাথমেটিক্সের যে কোশ্চেনগুলি এসেছিল সেই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। কেননা মিসলেনিয়াস পরীক্ষা সামনেই রয়েছে এবং এছাড়াও ফুড সাপ্লাইয়ের পরীক্ষা রয়েছে এবং কি সেখান থেকে আমরা কি জানি WBPSC তে কি হয়, কোশ্চেন কি করে রিপিট করে এবং কি আমাদের একটু প্র্যাকটিস করে নেওয়া দরকার। এখন আমাদের কি কতটুকু প্রিপারেশন হয়েছে। তবে আজকে ক্লাস শুরু করছি। প্রথম অঙ্ক কি বলেছে, 30 জন লোক দিনে 8 ঘন্টা কাজ করে 720 টাকা উপার্জন করে, 45 জন লোক দিনে 6 ঘন্টা কাজ করে কত টাকা উপার্জন করবে? এই হলো অঙ্ক। দেখো, এটা হলো টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি কনসেপ্ট দিয়ে করি? এই ফর্মুলা দিয়ে অঙ্ক করি। m1 d1 t1 w2 ইকুয়াল টু m2 d2 t2 w1। এখন আমাকে মান এখানে পুট করতে হবে। তাহলে m1 কত? 30। তাহলে m1 এর জায়গায় 30 বসাও, গেল। d1 তো দেওয়া নেই, যে ডাটা দেওয়া নেই বসাবো না। t1 কত? 8। এই যে 720 এটা হলো w1 এর মান, আর w2 এর মান কত এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে w2 এর মান তো আমি জানি না, এটা x। m2 কত? 45। d2 তো দেওয়া নেই, দরকার নেই বসানোর। আর t2 কত? 6 ঘন্টা। আর w1 টা এই পাশে বসবে, তাহলে এটা এখানে কত হবে? 420। এখন এটাকে সলভ করে আমাকে কি করতে হবে? x এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এই শূন্য কাটলাম। 8 নং কত? 72। 3 দিয়ে কাটাকাটি করি, 3 তিরিক্ষে 9। ঠিক আছে, তাহলে 3 6 কত? 18। 45 ইন্টু 18 করতে হবে। তাহলে 5 18 কত? 90। 5 18 90, হাতের হলো কত? 9। তাহলে 4 18 72, 72 আর 9 কত? 81। তাহলে 810 হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 810 কোন অপশনে রয়েছে? অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কে আসছি। লিটারে 10 টাকা হিসাবে 12 লিটার দুধের সাথে যে পরিমাণ জল মেশালে মিশ্রণটির দাম লিটারে 8 টাকা হয়, তবে সেই পরিমাণ কত? মানে কতটুকু জল মেশাতে হবে। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক এটা কিভাবে আমরা করব? দেখো কি দেওয়া রয়েছে, লিটারে 10 টাকা হিসাবে 10 টাকা পার লিটার, 10 টাকা পার লিটার 12 লিটার দুধের সাথে কি পরিমাণ জল মেশালে, জানি না কি পরিমাণ, ধরলাম x পরিমাণ জল মেশানো হবে, মেশালে মিশ্রণটির দাম কত হয়? 8 টাকা হয়। তাহলে 10 লিটার রয়েছে, তাহলে 12 লিটার দুধের সাথে, তাহলে দেখো 1 লিটার দুধের দাম কত? তার মানে 1 লিটার দুধের দাম দেওয়া আছে 10 টাকা, 1 লিটার দুধের দাম 10 টাকা। তাহলে 12 লিটার দুধের দাম কত হবে? 12 ইন্টু কত? 1 10। 1 লিটার দুধের দাম 10 টাকা, তাহলে 12 লিটার দুধের দাম কত? 12 ইন্টু 10, গেল। এবার কি বলছে? দুধের সঙ্গে জল মেশাবে, জানি না। দুধের পরিমাণ তো আমরা জানি, দুধের পরিমাণ কত? 12 লিটার। কতটুকু জল মেশাবে সেটা জানা নেই, আমি x হলাম। তখন 1 লিটারের দাম 8 টাকা, তাহলে এত লিটারের দাম কত হবে? গুণ করতে হবে। এই হলো অঙ্ক। এবার আমরা কাটাকুটি করব। 4 দিয়ে কাটো, 3 4 12, 4 দোকানে 8, 2 দিয়ে কাটলাম 5, তাহলে 3 5 15, তাহলে 15 মাইনাস 12, তার মানে x এর মান কত হবে? 3। তাহলে 3 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন এ। একটি লোক 15 টাকায় 5টি জিনিস বিক্রি করে 20% লাভ করে, সে 8টি জিনিস এত টাকায় বিক্রি করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? তার মানে একটি জিনিস কি করে একটি লোক, এটা সিপি আর এসপি এর অঙ্ক, মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অঙ্ক। 15 টাকায় 5টি জিনিস বিক্রি করে, তাহলে 5টি জিনিসের এসপি কত? 5টি জিনিসের এসপি দেওয়া রয়েছে 15 টাকা। তাহলে একটা জিনিসের এসপি কত? তাহলে কত হবে? 15 ভাগ 5, তার মানে 3 টাকা। এটা কি দেওয়া আমাদের? এসপি। তারপরে কি বলেছে? 20% লাভ করে, তখন এসপি টাকে আমরা কি করব? সিপি তে কনভার্ট করব। তাহলে সিপি এর মান কত হবে? এসপি থেকে যখন সিপি তে আমরা কনভার্ট করব তখন 100 কোথায় হবে? উপরে, আর 20% লাভ, তার মানে 120 হবে নিচে। এই হলো কাটাকাটি। কাটাকাটি করো, 3 4 12, 5 দোকানে 10, 2 দোকানে 4, তাহলে ভাগ করলে কত হয়? 2.5। এটা হলো আমাদের সিপি। এবার প্রশ্নে আসি, 8টি জিনিস বিক্রি করলো এত টাকায়। ঠিক আছে, আমরা এখান থেকে আমরা কি পাবো? এসপি পাবো। তাহলে 8টার বিক্রয় মূল্য কত? 18.40 টাকা। এইখানে যে আমরা 2.5 পেলাম, এটা কি আসলে? এটা হলো আমাদের সিপি। এখন আমরা এখান থেকে এসপি বের করব। তাহলে 8টার এসপি হলো 18.50, তাহলে একটার এসপি কত হবে? 18.50 ভাগ 8। 8 দোকানে কত? 16, 2 3 8 24, 2.30, এটাকে 2.50। এবার দেখো, এটা আমাদের এসপি আর এটা আমাদের কি? সিপি।
তাহলে এখন দেখো লাভ হলো না লস হলো, দেখো সিপি হলো বেশি এসপি হলো কম, তার মানে আমাদের লস। লস। এবার লসের পার্সেন্টেজটা আমাকে নির্ণয় করতে বলছি, তাহলে কি করে কতটা লস হবে সেটাকে বের করে আমাকে বিয়োগ করতে হবে। তাই 2.50 থেকে 2.30 বিয়োগ করলে কত হবে? 0.20। এটাই আমাদের লস। আর লসের পার্সেন্টেজ তার উপরে বের করে কস্ট প্রাইসের উপরে, তাহলে কস্ট প্রাইস হবে নিচে 2.50 ইন্টু 100। তাহলে এটা উঠে গেল, এই শূন্য কাটা, 4 100, 4 দোকানে 8, তার মানে 8% লস। তাহলে দেখো কোন অপশনে রয়েছে? অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে নেক্সট কোশ্চেন, একটি জলপূর্ণ পাত্রের ওজন 9.5 কেজি, অর্ধ জলপূর্ণ পাত্রের ওজন 5.5 কেজি, শূন্য পাত্রের ওজন কত? মানে খালি পাত্রের ওজন কত তা আমাকে নির্ণয় করতে হবে। জলপূর্ণ পাত্র মানে বুঝতে হবে পাত্রের মধ্যে সমস্তটা কি জল দিয়ে ভর্তি আছে, তার মানে কি পাত্রের ওজন আর কি জলের ওজন এখানে ইনক্লুড হয়েছে। দেখো তাহলে কি 1 পট ইকুয়াল সমস্ত মনে করো পাত্রটা জল দিয়ে ভর্তি, তাহলে 1 ওয়াটার এভাবে ধরে নিলাম। কত কেজি রয়েছে? 9.5 কেজি। এতটুকু বোঝা গেল। এরপরে কি বলছে? অর্ধ জলপূর্ণ, তাহলে অর্ধেক জলপূর্ণ তার মানে হাফ ওয়াটার। কিন্তু দেখো পাত্রটা কি চেঞ্জ হয়েছে? না, পাত্র তো কোনো চেঞ্জ হয়নি, তাহলে 1 পট ইকুয়াল টু কত কেজি হয় এখন? 5.5 কেজি। এবার আমরা বিয়োগ করব, তাহলে এটা থেকে যদি বিয়োগ করি পট পট আউট, তাহলে 1 ডাব্লিউ থেকে হাফ ডাব্লিউ বিয়োগ করলে কত হয়? 1/2 ডাব্লিউ। এখন এটা বিয়োগ করো 5 4.0, তাহলে 1 ডাব্লিউ কত? 4 দোকানে 8, তার মানে 8 কেজি। যদি একটি পাত্র সমস্তটা জল দিয়ে পূর্ণ থাকে তখন একটু জলটার ওজন কত হবে? 8 কেজি। টোটাল জলের ওজন 8 কেজি। কখন? যখন একটি পাত্র সম্পূর্ণ জল দ্বারা কি থাকে? পূর্ণ থাকে, সম্পূর্ণ জল দ্বারা। ঠিক আছে। তারপর দেখো আমি কি জানি আবার কন্ডিশন, দেখো ফার্স্ট কন্ডিশনে কি দেওয়া রয়েছে? পাত্র যখন সমস্ত জল দিয়ে পূর্ণ থাকে এবং গোটা পাত্র ওজন দুটো মিলিয়ে কত দেওয়া রয়েছে? 9.5 কেজি। এই কন্ডিশন থেকে যদি আমি ওয়াটারটা বিয়োগ করে দিই তাহলে কি খালি পটের ওজন পাবো, এই হলো অঙ্ক। তাহলে পটের ওজন তাহলে কত হবে? 9.5 মাইনাস 8, তাহলে কত হবে? 1.5 কেজি। এটি হলো কোন অপশনে রয়েছে? অপশন বি। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ এবং ক্ষেত্রফল এত বর্গমিটার, তবে বাগানের প্রস্থ কত? আয়তক্ষেত্র পরিমিতির অঙ্ক রয়েছে। আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। আচ্ছা আমি ধরলাম ব্রেডটা কত? x, লেন্থ কত হবে তাহলে? 4 গুণ মানে 4x। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রোভাইডেড, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, বাস লজিক শেষ। 4x ইন্টু যদি x কে গুণ করি তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 4x স্কয়ার ইকুয়াল টু কত? 250 1 2 3। বাস। তাহলে x এর মান কত? তাহলে ভাগ করতে হবে 4 6 কত? 24, 1 10, 4 দোকানে 8, 4 6 24, 1 10, 8 2 20, 4 5 20 আর দুটো জিরো। তাহলে x এর মান কি বের করতে হলে কি করতে হবে? বর্গমূল করতে হবে। 625 এর বর্গমূল কত? 25, আর এক দুটো শূন্যের জন্য একটা শূন্য, তাহলে x এর মান 250। তাহলে x আমরা কি ধরেছিলাম? প্রস্থ ধরেছিলাম, তাহলে প্রস্থ আমাদের কত? 250, তাহলে 250 মিটার হবে আমাদের সঠিক অ্যান্সার। যদি বলতো দৈর্ঘ্য বের করতে তাহলে 250 কে আমাদের 4 দিয়ে গুণ করতে, তখন 1000 হতো কি আমাদের অ্যান্সার দৈর্ঘ্য বের করতে বলতে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 68 বছর। 8 বছর আগে এদের বয়সের অনুপাত এত, তবে 4 বছর পর এদের বয়সের অনুপাত কত হবে? তাহলে পিতা পুত্র, 8 বছর আগে অনুপাত দেওয়া রয়েছে, তাহলে 8 ইয়ার এগো। কার কার অনুপাত? ফাদার ইস টু সনের। বয়সের অনুপাত কত? 12:1। ঠিক আছে। তাহলে আমার প্রেজেন্ট বয়স কত হবে এদের? তার মানে আমি ধরলাম 12x, তো অনুপাত কিছু দিয়ে গুণ করতে হয়, তার মানে কি 12x। প্রেজেন্ট হলে কি করব? 12x এর সঙ্গে 8 যোগ করে দিলাম, যেহেতু 8 বছর আগের কত? 12, তাহলে প্রেজেন্ট আনাকে আরো 8 আমাকে কি করতে হবে? যোগ করতে হবে, তাহলে 12x + 8। এটা হলো ফাদারের প্রেজেন্টেজ। আর সনের তাহলে কি হবে? x + 8। এবার প্রশ্নে আসি। প্রশ্নে কি বলছে? তাদের বর্তমান বয়সের যোগফল। আমরা এই যে দুটো বয়স পেলাম, বাবার বর্তমান বয়স এত আর ছেলের বর্তমান বয়স এত, তাদের যোগফলটা কত দেওয়া রয়েছে? 68। তার মানে এই দুটো যোগ করতে হবে, তাহলে 12x আর x কত? 13x। 8 আর যোগ করলে কত হয়? 16, তাহলে কত হবে? 68। এই হলো লজিক। তাহলে এখান থেকে দেখো 13x, তাহলে 68 থেকে 16 বিয়োগ করো, 8 থেকে 6 বিয়োগ করলে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, তাহলে x এর মান কত? 4 13 52, x এর মান 4। এবার আমাকে কি বের করতে বলেছে?
তাহলে 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 4 বছর পরে বর্তমান বয়স কত? এটা হলো বর্তমান বয়স। তাহলে 4 × 48 এক্স এর মান এখানে পুট করবো আমরা। তাহলে 4 × 48 আর 8 কত? 56। 56 হলো প্রেজেন্ট বয়স। তাহলে 4 বছর পর বয়স কত হবে? 56 সঙ্গে এক্সট্রা আরো আমাকে কি করতে হবে? 4 যোগ করতে হবে। 56 4 কত? 60 ইস টু যদি বর্তমান বয়স করতো বাবা, তাহলে আমাদের অ্যান্সার কত? 56। দেখো 4 × 48 8 তো 56, তাহলে বাবা। আর সনের কত হবে? 8 4 কত? 12। এটা হলো বর্তমান বয়স। তার 4 বছর পরে, তার জন্য এর সঙ্গে আমি 4 যোগ করবো। 12 4 কত? 16। এটা ফাদার, এটা সন, এটা কত বছর পরে? 4 ইয়ার পর। কাটাকাটি করে দাও, তাহলে হবে কত? 4 15 60, 4 4 16, তার মানে 15:4 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি। 18 জন লোক 30 দিনে একটি কাজ করা নিযুক্ত হয়। 20 দিন পর 6 জন লোক চলে যায়। বাকি কাজ শেষ হতে অবশিষ্ট লোকের কতদিন সময় লাগবে? এটাও টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক রয়েছে। তাহলে ম্যান আর ডে, দেখো প্রথমে কি রয়েছে? কি বের করতে হবে? কতদিনে অবশিষ্ট কাজটি শেষ হবে? তার মানে আমাকে টাইম বের করতে হবে। টাইমের নিচে হোয়াট চিহ্ন দিয়ে রাখি। তাহলে কতজন ছিল ইনিশিয়ালি? 18 জন লোক। কতদিনে করে? 30 দিনে করে। তারপরে কি? 20 দিন পর, কারণ 30 থেকে 20 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 10। 6 জন লোক চলে যায়, তাহলে 18 থেকে 6 বিয়োগ করতে হবে, 18 বিয়োগ 6, তাহলে কত হবে? 12। এখন বলছে কতদিনে শেষ হবে, এই হলো অঙ্ক। কারণ ঐকিক নিয়মে অঙ্ক। তাহলে 18 জন লোকের সময় লাগে যদি 10 দিন, তাহলে একজনের বেশি সময় লাগবে। 18 ইন্টু কত? 10, তাই গুণ করলাম। তাহলে কতজনে বার করতে হবে? 12। 12 দিয়ে ভাগ। 3 6 18, সরি 318, ঠিক আছে। 6 দোকানে 12, 2 দিয়ে 5, তাহলে 3 5 15। তাহলে 15 হবে আমাদের সঠিক অ্যান্সার, তার মানে অপশন বি। দুটি সংখ্যার যোগফল 729, ক্ষুদ্রতম সংখ্যাটি 57, তাহলে সংখ্যা দুটির বিয়োগফল কত? দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, দুটি সংখ্যা আমি এক্স প্লাস ওয়াই ভেবে নাও। এদের যোগফল দেওয়া রয়েছে 7 2 9, এবং ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 57। ক্ষুদ্রতম সংখ্যাটি 57, মনে করি এক্স আর ওয়াই যে কোনো একটা, আমি ধরলাম 57 ক্ষুদ্রতম সংখ্যা। গেল। তাহলে দেখো দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে এত, আর একটি সংখ্যা 57। আমি যদি এক্স এর মান 57 ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই থেকে এক্স বিয়োগ করে নিশ্চয়ই আমাদের কি বেরোবে? ওয়াই বেরোবে। তাহলে অপর সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে কত? 2। 12 থেকে 5 বিয়োগ করলে কত? 7। 7 থেকে বিয়োগ করলে 6। 9 থেকে 7 বিয়োগ করলে 2, 12 থেকে 5 বিয়োগ করলে 7, 7 থেকে 1 বিয়োগ 6। তাহলে অপর সংখ্যা কত? 672। এবার কি বলেছে? সেই সংখ্যা দুটির আবার কি বিয়োগফল, তার মানে y মাইনাস এক্স আমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে y মাইনাস এক্স কত হবে? 672 মাইনাস কত? 57। তাহলে 12 থেকে 7 বিয়োগ করো 5, 7 থেকে 6 বিয়োগ করলে 1 6 6, তার মানে 615 হবে আমাদের সঠিক অ্যান্সার, তার মানে অপশন সি। কোন আসল 3 বছরে এত টাকা ও 5 বছরে এত টাকা হয়, তবে সুদের হার কত? এটা আসলে কি? সুদে আসলে হয়। তাহলে বড়টা এই টাইপের অঙ্ক দিলে এটা হলো সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, কিছু লেখা নাই মানে তখন বুঝে নিতে হবে কি সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, ঠিক আছে। কোন আসল 3 বছরে 1375 টাকা, কিসে হয়? আসলে সুদে আসলে হয়। আর 5 বছরে কত টাকা হয়? 1625 টাকা, এটাও কিসে হয়? সুদে আসলে। সেখান থেকে আমাকে বের করতে বলেছে কি সুদের হার কত। তাহলে দেখো আমরা কি করব এই টাইপের অঙ্ক দিলে, তখন আমরা লিখে নেব 5 বছরে সুদে আসলে কত? 1625। 3 বছরে সুদে আসলে কত? 1375। এর থেকে বিয়োগ করে দাও, তাহলে 2 বছরের, তাহলে বিয়োগ করলে কত হবে? 5 5 0, 12 থেকে 7 বিয়োগ করলে 5, 6 থেকে 4 বিয়োগ করলে কত? 2, তাহলে 2 বছরে এটা ইন্টারেস্ট। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 125 টাকা হলো কি 1 বছরের ইন্টারেস্ট। দেখো তারপরে আমাকে লক্ষ্য রাখতে হবে, দেখো এখানে কত বছর রয়েছে? 5 বছর। এটা কি অ্যামাউন্ট দেওয়া রয়েছে, এটা কি 3 বছরের অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি সুদ আসল। তার মানে আমরা জানি 1 বছরের ইন্টারেস্টটা আমাদের জানা, আমি যদি 3 বছরের ইন্টারেস্ট বের করি অথবা 5 বছরের ইন্টারেস্ট বের করি, তাহলে সেখান থেকে আমি কি বের করতে পারবো? প্রিন্সিপাল বের করতে পারবো। তখন আমরা কি করবো? এই টাইপের আমাদের ছোটটা বের করবো, ক্যালকুলেটর ছোট হবে। যে 3 বছরের ইন্টারেস্ট কত? 3 5 15, 5 3 12 36, কি কত? 37, 375, 3 5 15 337। তাহলে 3 বছরের ইন্টারেস্ট হলো এত টাকা, আর 3 বছরের অ্যামাউন্ট হলো কত? এত টাকা। 3 বছরের অ্যামাউন্ট জানি, 3 বছরের ইন্টারেস্ট জানি, তাহলে এখান থেকে আমরা প্রিন্সিপাল বের করতে পারবো, বিয়োগ করতে হবে। তাহলে 5 5 0, 7 7 বিয়োগ করে 0, 3 3 0, 1000 টাকা। তাহলে প্রিন্সিপাল আমাদের কত দাঁড়ালো? 1000। কিন্তু আমাকে কি প্রিন্সিপাল বের করতে বলেছে? না, যদি প্রিন্সিপাল বের করতে বলতে অ্যান্সার কত? 1000, কিন্তু আমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে, তাই 1000টা নিচে দাও।
আর মনে রাখবে এই টাইপের শর্টকাটে করার পদ্ধতি 1 বছরে যেটা ইন্টারেস্ট হয় তাকে উপরে দেবে। তাহলে 125 আর পার্সেন্টেজ বানানোর জন্য 100, এই শূন্য এই শূন্য, এবার কাটাকাটি করো, 5 দোকানে 10, 5 25 125, তাহলে 25/2 মানে কত 12.5, তাহলে 12.5% হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কোন অপশনে রয়েছে? অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। 3 অঙ্ক বিশিষ্ট যে বৃহত্তম সংখ্যাকে 10, 12 ও 15 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে, তবে সংখ্যাটা আমাকে নির্ণয় করতে বলেছে। দেখো এই টাইপের অঙ্ক সবচেয়ে বেস্ট হয়ে কি অপশন টেস্ট করা। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে? 4, মানে কি, মানে এখান থেকে দেখতে হবে কোন সংখ্যাটা সবচেয়ে বড়, যাকে আমি 10 দিয়ে ভাগ করলেও 4 ভাগশেষ, 12 দিয়ে ভাগ করলেও 4 ভাগশেষ আসবে, 15 দিয়ে ভাগ করলেও 4 ভাগশেষ আসবে। এই হলো কি লজিক। এবার দেখো এই জন্য আমি এটাই আমি কি অপশন টেস্ট করবো। দেখো সবসময় এরকম অঙ্ক দিলে পরে কি করবে, সবচেয়ে বড় দিয়ে কি চেষ্টা করবে। তাছাড়া একটু লক্ষ্য করো দেখি, 10 দিয়ে ভাগ 996 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কি আসবে? ভাগশেষ আসবে এই যে ইউনিট ডিজিট 6, কিন্তু আমাদের ভাগশেষ কত আসতে হবে? 4 আসতে হবে। তাই 996 কোনো কি সময় কি অ্যান্সার হবে না? কোনো জীবনেও অ্যান্সার হবে না। তাই 996 কেটে দাও। আবার দেখো এর ইউনিট ডিজিটে কত আছে? 2, একে যদি 10 দিয়ে ভাগ করি 992 তাহলে রিমাইন্ডার কত আসবে? 2, কিন্তু আমাদের রিমাইন্ডার আসতে হবে কত? 4, তাহলে এটাও হবে না। তার মানে আমাদের অ্যান্সার হয় এটা নয় এটা। এবার চেক করো, তাহলে দেখো কি বলছে, বৃহত্তম, তুমি বড়টা চেক করতে পারো, যে কোনো একটা চেক করতে পারো। আমরা এটি চেক করি প্রথমে, তাহলে কত হয়? 9 10 কত? 90, আর 6 64, মানে 4 ভাগশেষ। তোমরা 964 কে 10 দিয়ে ভাগ করলাম 4 ভাগশেষ। এবার 12 দিয়ে ভাগ করে দেখো দেখি, 8 12 কত? 96, এর 4 ভাগশেষ। 12 দিয়ে ভাগ করলেও 4 ভাগশেষ। এবার 15 দিয়ে ভাগ করে দেখো, 6 15 90, 6 64, 4 15 4, তার মানে দেখো 4 ভাগশেষ। আবার দেখো তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? 964। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে 984 কেও হতে পারে, কিন্তু 984 তো হতে পারে, 984 তো হতে পারে, 984 কেও আমরা চেক করি দেখি। 10 দিয়ে ভাগ করলে 4 হবে অবশিষ্ট, ঠিক আছে। 12 দিয়ে ভাগ করলে দেখো কত হয়? 8 12 96, 2 24, 12 দোকানে 24, 12 দিয়ে ভাগ মিলে যাচ্ছে, মিলে গেলে তো কোনোদিনই সম্ভব না, মিলে গেলে তো 0 ভাগশেষ, কিন্তু আমাদের ভাগশেষ হতে হবে কত? 4। তার মানে আমার সঠিক অ্যান্সার কি? তো 964। কারণ কি 964 কে 10 দিয়ে ভাগ করলেও 4 ভাগশেষ হয়, 12 দিয়ে ভাগ করলেও 4 ভাগশেষ হয়, 15 দিয়ে ভাগ করলেও কি 4 ভাগশেষ। আর তার মধ্যে দেখো কোনোটাই সেরকম কি মিলছে না। আর ইন কেস যদি মনে করো দুটো সংখ্যা থাকতো, মানে এটা তো 964, এরকম আরেকটা সংখ্যা থাকতো যেগুলোকে প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগশেষ হয়, 10 দিয়ে ভাগ করলেও 4 ভাগশেষ, 12 দিয়েও 15 দিয়েও। আরেকটা সংখ্যা এখানে মনে করো আমি দিলাম 984, 984 টা অনেকটা মনে করো 974, একে যদি আমরা যদি 10 দিয়েও ভাগ করি 4 ভাগশেষ হয়, 12 দিয়ে ভাগ করলেও 4 ভাগশেষ হয়, 15 দিয়েও 4 ভাগশেষ হয়, তখন আমি অ্যান্সার কি করব? তখন আমাকে মনে রাখতে হবে বৃহত্তম বলেছে, তখন আমাকে 974 চেক করতে হতো। এই হলো লজিক, ঠিক আছে। এই ক্ষেত্রে তো এরকম কোনো কেস ঘটেনি, তাহলে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক সময় মতো টাকা জমা দিলে ইলেকট্রিক বিলে 7.5% রিবেট পাওয়া দেওয়া হয়, রিবেট মানে ছাড় দেওয়া হয়। একজন লোক 16.50 টাকা রিবেট পায়, তবে ইলেকট্রিক বিলের পরিমাণ কত? এই টাইপের আমরা সবচেয়ে আমরা ঐকিক নিয়মে সাহায্য করি। যে 7.5 টাকা যখন ছাড়, তখন আসল কত? 100, মানে কি 75%, পার্সেন্ট মানে কি 100 তে কত? তার মানে 7.5 টাকা যখন ছাড় হবে তখন আসল হবে 100, তাহলে 1 টাকাতে কত? 100/7.5, 16.50 টাকাতে কত? এই হলো অঙ্ক। সুবিধার জন্য আমি এখানে শূন্য বসিয়ে নিলাম, তাহলে কি দশমিক দশমিক উঠে গেল। এবার এই শূন্য উঠে গেল। 25 দিয়ে কাটাকাটি করি, 3 25 75, 4 25 100, 3 দিয়ে 3 5 15, 1 15, 3 5 15, 4 5 20, 4 5 20 আর 2 22, তাই 220 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন ডি। কোন সংখ্যার বর্গের সাথে এর 1/4 যোগ করলে 37 হয়, তাহলে কোন সংখ্যা বর্গ মানে x স্কয়ার বর্গের সাথে তার কি 1/4 মানে x/4 যোগ করলে কত হয়? 147, তবে সংখ্যাটি কত? এইটা দেখো, এটা যদি আমরা সমাধান করি তাহলে দ্বিঘাত সমীকরণ আসবে, দ্বিঘাত সমীকরণ ক্যালকুলেশন করতে আমাদের অসুবিধা, এই জন্য আমি কি করব? অপশন টেস্ট করতে, প্রথম অপশন নিয়ে টেস্ট করি। তাহলে x এর জায়গায় 12 বসাও, তাহলে 12 12 কত? 144, আর x এর জায়গায় 12 বসাও প্লাস 12 বাই কত? 4, তাহলে 3। দেখো 144 আর 3 যোগ করলে কত? 147। প্রথম অপশনে মিলে গেল, সোনায় সোহাগা, তাহলে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। কোন মূলধনের 4 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ হয়, ওই মূলধনের 2 বছরে একই হারে সুদ আসল মিলে এত টাকা হয়, তবে মূলধনের পরিমাণ কত? মানে দুইটা সিম্পল ইন্টারেস্ট অঙ্ক দিয়ে প্রথম যে কন্ডিশনটা দেওয়া রয়েছে সেখান থেকে আমরা কি পাবো? রেট অফ ইন্টারেস্ট বের করতে পারবো, তার সাহায্যে আবার নেক্সট কন্ডিশন দিয়ে আমাকে মূলধনের পরিমাণ বের করতে হবে। এই হলো অঙ্ক। তাহলে কোন মূলধন, প্রথম ক্ষেত্রে দেখো দুটো কেস হবে, তাহলে প্রথম ক্ষেত্রে ইয়ার কত? 4, তাহলে কন্ডিশন কি হবে? সরল সুদে কি সুদ আসলের কত হয়? 1/4 অংশ, তাহলে প্রিন্সিপাল আমি 4 ধরলাম, তাহলে ইন্টারেস্ট কত হবে? 4 এর 1/4,
তার মানে কত হবে 4 ইন্টু 1/4, তাহলে কাটাকাটি করো 1। এখান থেকে আমি কি বের করতে পাবো আর, এত আমি লিখে লিখে করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখান থেকে আমরা i ইকুয়াল টু পিটিআর দিয়ে করতে পারো। i এর মান কত 1, p এর মান কত 4, আবার t এর মান কত 4 ইন্টু r/100, তাহলে 4 25 100, তাহলে r ইকুয়াল টু 25/4। ঠিক আছে, তাহলে r ইকুয়াল টু কত হবে 25/4 ভাগ করলে কত 4 6 কত 24। আচ্ছা এটা থাক, পরবর্তীতে দেখা যাচ্ছে কি হয়। তারপর দেখো একই মূলধনে 2 বছরে, নেক্সট কন্ডিশন আবার বলছি, একই মূলধন, প্রিন্সিপালটা এর প্রথম ক্ষেত্রেও যা পরের ক্ষেত্রেও যা, একই হারে সুদে আসলে কত টাকা হবে 450 টাকা, সুদে আসলে মানে অ্যামাউন্ট কত হবে 450 টাকা, এটা হলো সেম কন্ডিশন। তা আমি জানি না সেকেন্ড কন্ডিশনে প্রিন্সিপাল কত, আমি প্রিন্সিপাল 100 ধরে নিতে পারি, গেল। তারপরে দেখো রেট ইয়ার কত, ইয়ার হলো 2 বছর, রেট অফ ইন্টারেস্ট কত আমরা এখনই বের করলাম 25/4। তাহলে দেখো দেখি প্রিন্সিপাল যদি 100 হয়, রেট অফ ইন্টারেস্ট যদি 25/4% হয়, ইয়ার যদি 2 হয়, তাহলে ইন্টারেস্ট কত, তাহলে 100 টাকার উপরে সহজ ইন্টারেস্ট বের করার সময় সব কি ফর্মুলা হলো এটার সঙ্গে এটা গুণ করে দাও, তাহলে 2 ইন্টু 25/4, কাটাকাটি করে দাও 2 দোকানে 4, তাহলে কত 12.5, এটা হলো ইন্টারেস্ট। এটা হলো আমাদের প্রিন্সিপাল, যখন আমি 100 প্রিন্সিপাল ধরলাম তখন আমার ইন্টারেস্ট 12.5, কিন্তু আমি কি প্রোভাইডেড অঙ্কের মধ্যে অ্যামাউন্ট প্রোভাইডেড, তাহলে এখান থেকে আমাকে অ্যামাউন্ট বের করতে হবে। অ্যামাউন্ট কিভাবে বের করব, প্রিন্সিপালের সঙ্গে ইন্টারেস্ট যোগ করতে হবে, তাহলে 112.5, এর ভ্যালু কত দেওয়া রয়েছে 450, তাহলে একের ভ্যালু কত 112.5, কার মান আমাকে বের করতে হবে প্রিন্সিপালের মান, মানে 100 এর মান বের করতে হবে। এই হলো অঙ্ক। এই দশমিকটা উপরে উঠিয়ে দিতে পারো, তাহলে এখানে একটা কি শূন্য বসবে, গেল। তাহলে কাটাকাটি করো, দেখো 9 দিয়ে কাটাকাটি যায়, 9 দিয়ে যদি কাটাকাটি করি 5 নং কত 45 0, 9 অক্ষে 9 2 22, 9 দোকানে 18 4, 5 নং কত 45, ঠিক আছে। 25 দোকানে কত 50, 5 পজিশন কত 125, 5 দিয়ে কাটাকাটি করো, 5 কুড়ি কত 100, এই একটা শূন্য, তাহলে 2 দোকানে 400, তার মানে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। একটি দ্রব্য 364 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে। তার মানে প্রথমে কি দেওয়া আছে সেটা লক্ষ্য রাখো, প্রথমে দেওয়া আছে বিক্রয় মূল্য কত 364, আমি প্রথমে বিক্রয় মূল্য থেকে কিসে যাব ক্রয় মূল্যে যাব, তারপরে ক্রয় মূল্য থেকে আবার কিসে আসবো বিক্রয় মূল্যে, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যাই, বিক্রয় মূল্য থেকে যখন আমরা ক্রয় মূল্যে যাব তখন কি হয় 100 হয় উপরে, তাহলে 100, আর 9% ক্ষতি, তাহলে 100 থেকে 9 বিয়োগ করলে কত হয় 91 হবে নিচে, ইনটু এটা আমাদের কি বের হলো সিপি, কিন্তু আমাকে কি বের করতে হবে বিক্রয় মূল্য মানে এসপি, এখন কত 10% লাভ, তাহলে সিপির উপরে 10% লাভ, তাহলে 110/100। এবার কাটাকাটি করো, দেখো 13 তো 7 13, 13 দিয়ে কাটাকাটি যাবে, 7 13 কত 91, 13 13 দোকানে 26 10, 8 13 104, 7 দিয়ে 4 7 28, 4 11 কত 44, একটা শূন্য, তার মানে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। একটি ঘড়ি 1 সপ্তাহে 2 ঘন্টা 13 মিনিট দেরিতে চলে, তবে 36 ঘন্টা দেরিতে চলবে মানে কত মিনিট সেটাই বলছে, মানে কি একটি ঘড়ি 1 সপ্তাহে 2 ঘন্টা 13 মিনিট দেরিতে চলে, মানে 1 সপ্তাহ মানে কত, একদিন কত হয় 24 ঘন্টা, 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 7 দিনে কত ঘন্টা হবে 7 ইন্টু 24, 24 ঘন্টায় কত মিনিট দেরিতে চলে 2 ঘন্টা 13 মিনিট দেরিতে চলে, তাকে মিনিটে কনভার্ট করতে হলে 1 ঘন্টা 60 মিনিট, 2 ঘন্টা 120 মিনিট, তার সঙ্গে 13 যোগ, তাহলে 120 আর 13 যোগ করলে কত হয় 133 মিনিট। এটাই আমাকে বলেছে ফার্স্ট কন্ডিশনে কি ঘড়িটি 1 সপ্তাহে এত মিনিট দেরিতে চলে, গেল দেরিতে চললো, তাহলে কি বলছে 36 ঘন্টায় কতটা দেরিতে চলবে, এই হলো অঙ্ক। 36 ঘন্টায় কতটা দেরিতে চলবে, তাহলে ওই নিয়ম করে দাও, দেখো এত ঘন্টায় এত মিনিট দেরি চলে, একে কত তাহলে কম হবে, তাহলে 133 হবে উপরে, 7 ইন্টু 24 নিচে, তাহলে 36 কত তাহলে ইন্টু 36, এই হলো অঙ্ক। তাই এবার কাটাকাটি করতে হবে আমাকে 12 দিয়ে, 3 12 36, 12 দোকানে 24, তারপর দেখো এটা 7 অক্ষে 7 6, 7 9 63, 3 19 57, আর নিচে কত 2, তার মানে আমাদের হবে কত 28 দোকানে 56 28.5, ক্যালকুলেশন করে, তার মানে অপশন সি হবে সঠিক অ্যান্সার। 48 কিলোমিটার তফাতে দুটি শহর হতে দুই বন্ধু যথাক্রমে 5 কিলোমিটার পার আওয়ার 7 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা হলো, তারা কখন মিলিত হবে, তার মানে যে দুটো স্থান রয়েছে তাদের মধ্যে ডিস্টেন্স কত 48 কিলোমিটার, দেখো মিলিত হবে তার মানে কি এখানে আসলে ঠিকমতো উল্লেখ নেই, আসলে দুজন কি দুপাশে দিয়ে যাচ্ছে, একজন কি এইদিকে আরেকজন কি এইদিকে,
7 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে দেখো কিসের কেস আসবে, রিলেটিভ ভেলোসিটির কেস আসবে। রিলেটিভ ভেলোসিটি মানে কি, একই দিকে গেলে বিয়োগ আর বিপরীত দিকে গেলে যোগ। দেখো তো দুজন ব্যক্তি কোন দিকে যাচ্ছে, বিপরীত দিকে, তাই রিলেটিভ ভেলোসিটি আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। রিলেটিভ ভেলোসিটি কত, 7 আর 5 যোগ করো, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার। কি বের করতে হবে, কখন মিলিত হবে, মানে টাইম আমাকে বের করতে হবে। আমি তো ডিস্টেন্স জানি 48, আর রিলেটিভ ভেলোসিটি কত 12, ভাগ করলে টাইম 4 ঘন্টা। তার মানে অপশন এ হবে সঠিক অ্যান্সার। 20টি ঘোড়ার 15 দিনের শস্য মজুদ আছে, তবে 30টি ঘোড়ার ওই শস্য কতদিন চলবে। এটা উইক নিয়মের অঙ্ক। তাহলে 20টি ঘোড়ার খাবার যায় কতদিন, 15 দিন। তাহলে একটি ঘোড়ার নিশ্চয়ই কি যাবে, বেশি যাবে। তাহলে 20 × 15, তাহলে কতটি ঘোড়া, 30টি ঘোড়ার কত যাবে, ভাগ 30, 10 দিন হবে আমাদের সঠিক অ্যান্সার। তার মানে অপশন সি। পরেরটা একটা সিম্পলিফিকেশন, এটা হলো রুট দেওয়া রয়েছে, এর বর্গমূল করলে কি হবে। তাহলে দেখো এখানে কতগুলি সংখ্যা দশমিক সেটা গুনে নাও, অঙ্ক আছে 1 2 3 4 5 6, মানে কি তার মানে 3টা ঘর আসবে বর্গমূল করলে, কারণ দুটো জোড়া জোড়া করে আমরা কি করি, বর্গমূল করি। তাহলে অ্যান্সার কি আসবে, 0.011। কেন আমি 11 লিখলাম, কারণ কি 121 এর বর্গমূল কত, 11। তার মানে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। 2টি কলম ও 3টি পেন্সিলের দাম 64 টাকা 50 পয়সা, আবার 3টি কলম ও 2টি পেন্সিলের দাম 93 টাকা, তবে একটি কলম ও 4টি পেন্সিলের মোট দাম কত। তাহলে ফার্স্ট কন্ডিশন কি দেওয়া আছে, 2টি কলম মানে 2 পেন প্লাস 3 পেন্সিল, পেন্সিলকে পিএল লিখে দিলাম, দাম কত 64 টাকা 50 পয়সা, তার মানে 64.50 টাকা হয়ে গেল কনভার্টে। তারপরে কি বলেছে, 3টি কলম তার মানে 3 পেন প্লাস 2টি পেন্সিল 2PL, দাম কত 93 টাকা। বোঝা গেল। এখন একটা করে সলভ করতে হবে, সলভ করে কি বের করতে হবে, একটি কলম ও 4টি পেন্সিলের দাম আমাকে বের করতে হবে। তাহলে দেখো এটা তো সমাধান অঙ্কের মতো, তাহলে এখানে 1 নং ভাবো, এটাকে 2 নং ভাবো। দেখো যে কোনো একটাকে তোমরা আউট করো, হয় পেন্সিল সমান করবো নাকি পেন সমান করবো। এখানে দেখো পেন্সিল সমান করলেই বরঞ্চ সুবিধা হয়। তাহলে একে কত দিয়ে গুণ করতে হবে, উপরে ইকুয়েশনটিকে 2 দিয়ে, আর নিচের টিকে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে। তাহলে গুণ করো। দেখো 3 দোকানে কত 6 পেন্সিল, আর 3 দোকানে কত 6 পেন্সিল, উপর নিচে সমান হয়ে গেল, তার মানে বিয়োগ করলে কি হবে, পেন্সিল পেন্সিল কাটাকাটি যাবে। তাহলে গুণ করতে 2 দোকানে কত 4, 3 তিরিখে কত 9, মানে কি 2 ভাগ 1 করব, বিয়োগ 1 করব, 2 বিয়োগ 1, তাহলে 3 তিরিখে কত 9, আর উপরে কত 2 দোকানে 4, তাহলে 9 বিয়োগ 4 করলে কত হয় 5 পেন। একবারে করলাম, স্টেপ জাম্প, তাহলে অঙ্ক তো বড় হয়ে যাবে। তাই 64.50 কে 2 দিয়ে গুণ করলে তাহলে কত হবে, 64.50, তখন 64 ডবল কত 128, আর 50 2, তার মানে কত 129 হবে গুণ করলে। আর একে যদি গুণ করি 3 দিয়ে তাহলে কত হয়, 3 তিরিখে 9, 3 নং কত 27, 279। তাহলে 279 থেকে 129 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 9 9 কত 0, হাতের থেকে 2 বিয়োগ করলে কত 5, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 5টি পেনের দাম হলো এত টাকা। তাহলে একটি পেনের দাম কত, 150 ভাগ 5, তাহলে কত হবে 30 টাকা। একটি পেনের দাম হলো 30 টাকা। গেল, পেন তো আমাদের পাওয়া গেল, একটি কলম, কিন্তু আমাকে প্রশ্নে কি বের করতে বলেছে, 4টি পেন্সিলের দামও আমাদের দরকার। তাহলে কিভাবে বের করবো, যে কোনো একটা ইকুয়েশনকে ইউজ করো। দেখো এটা দশমিকে আছে, এটা ইকুয়েশন ইউজ করাচ্ছে, 2 নম্বর ইকুয়েশনটা ইউজ করা কি আমাদের সহজ বেরোচ্ছে বেশি, তাহলে এখানে এটাকে ইউজ করি। তাহলে একটি পেনের দাম যদি 30 টাকা হয়, তাহলে 3টি পেনের দাম কত, 3 30 কত 90 টাকা, তাই 90, তাই 93, মানে কি 90। দুটো পেন্সিলের দাম কত হবে, মানে এই ভ্যালুটা এইখানে পুট করলাম। তাহলে একটার যদি 30 হয়, তাহলে তিনটার কত 3 30 90, কয়টা ইকুয়েশন, ইকুয়েশনে কি হয় সমান সমান বিয়োগ হয়ে যায়, তাহলে 93 থেকে 90 বিয়োগ করলে কত 3, তাহলে দুটো পেন্সিলের ভ্যালু কয় টাকা, 3 টাকা। তাহলে কতগুলি বলছে পেন্সিল, 4টি, তার মানে একে যদি আবার 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 4টি পেন্সিল, তাহলে 3 দোকানে কত 6 টাকা। গেল। এবার আমাকে কি বের করতে বলছে, একটি কলম 4টি পেন্সিল, যে একটি কলম প্লাস এই যে 4টি পেন্সিল যোগ করলে কত হবে, তাহলে যোগ করে দাও, 30 আর 6 কত 36। তার মানে অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 সেন্টিমিটার স্কয়ার, এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 সেন্টিমিটার বেশি, তবে এর দৈর্ঘ্য কত। যে কোনো একটা, দেখো দৈর্ঘ্য বের করতে বলছে, আমি প্রস্থ ধরে নিই। আচ্ছা দৈর্ঘ্য ধরলেই সুবিধা হয়, কারণ যেহেতু দৈর্ঘ্য বের করতে দৈর্ঘ্য আমি x ধরলাম। তাহলে ব্রেথ কত হবে, নিশ্চয়ই কম হবে, কত সেন্টিমিটার কম, 3 সেন্টিমিটার কম, তাহলে x - 3।
ব্যাপারটা এখানে কেউ ভুলাবে না, কিন্তু এখানে কি বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 সেন্টিমিটার বেশি, তাহলে বড় কে, দৈর্ঘ্য বড়, তাই জন্য কি আমি একটু বুদ্ধি করে ধরলাম দৈর্ঘ্য কি ধরলাম এক্স, তাহলে প্রস্থ ছোট তাই x-3, কারণ কি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য এইভাবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 108, ক্ষেত্রফল মানে কি এল ইন্টু বি, তার মানে এক্স ইন্টু x-3, এটা মানে কত 108, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 108। এটাকে এখন আমাকে সমাধান করতে হবে। সমাধান আমরা এভাবে করবো না, 108 কে উৎপাদকে বিশ্লেষণ করো এবং কি চিহ্ন রয়েছে বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগ করে আমাদের কি বানাতে হবে 3 বানাতে হবে, তাহলেই হবে। তাহলে 108 2 দিয়ে দিই তাহলে কত হয় 5 দোকানে 10 54, 3 দিয়ে দিলে 3 18 কত 54, তাহলে আবার 2 দিয়ে দিতে পারি, 2 দিয়ে কত 9, তাহলে 3 দোকানে 6, 6 দোকানে 12, দেখো হয়ে গিয়েছে 3 দোকানে 6, 6 দোকানে 12, 12 মাইনাস 9, তাহলে 3x এর জায়গায় আমরা কি লিখতে পারি 12 মাইনাস 9। এবার দেখো আমরা কিন্তু গোটা লিখে লিখে ক্যালকুলেশন করবো না, একটু বুদ্ধি খাটিয়ে ক্যালকুলেশন করবো। দেখো তাহলে এক্স 3 এর জায়গায় আমরা কি লিখলাম 12 মাইনাস 9, তারপরে দেখো 12, 12 সামনে কি চিহ্ন রয়েছে প্লাস, এখানে কি রয়েছে মাইনাস, গুণ করো প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এক্স এর মান কি হবে -12 হলো, তাই তার উল্টাটা, তার মানে কি প্লাস, একটা গেল, কারণ কি এক্স দ্বিঘাত সমীকরণ না, এক্স দুটো মান বাড়াবে, তাহলে আরেকটা মান কত হবে এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে +9, তাহলে +9, যেহেতু 0 আছে ওই পাশে যাবে, তার মানে কি মাইনাস, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ কোনোদিন কি ঋণাত্মক হয় না, তাই এটা তো নেওয়া যাবে না, আমাদের x ইকুয়াল টু কত নিতে হবে 12, তাহলে x কি ধরেছিলাম আমরা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মান 12, তার মানে অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। এটা যদি আমরা সমাধান করি তাহলে কি সময় নষ্ট হবে, এই জন্য তোমাকে একটু কি ব্রেন খাটিয়ে করতে হবে। 700 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাগ করে দেওয়া হয় যাতে এ ও বি এর অনুপাত 2:3 ও বি ও সি এর অনুপাত 4:5, তবে এ কত টাকা পাবে। এই টাইপের অঙ্ক থাকলে আমাকে তিনজনের কি অনুপাতটাকে একসাথে কম্বাইন করতে হবে। কম্বাইন কিভাবে করবো, সেটা হলো অনুপাতের কি নিয়ম অনুযায়ী এ বি সি লিখে নাও, তাহলে a:b কত 2:3, ফাঁকা স্থান রয়েছে এখানে যা এটা এখানে বসিয়ে দাও, b:c কত 4:5, এখানে ফাঁকা রয়েছে এখানে এটা বসিয়ে দাও, এবার গুণ করো 4 দোকানে 8, 3 4 12, 3 5 15, কি দেওয়া রয়েছে টোটাল টাকা দেওয়া রয়েছে 700, টোটাল মানে আমাকে এটা টোটাল করতে হবে, 12 8 কত 20 আর 15 যোগ করলে কত 35, টোটাল, টোটালের মধ্যে কার মান বের করতে বলেছে এর মান, তাহলে টোটালের মধ্যে এ কত 8, কারণ 35 এর মধ্যে 8, তাহলে কত টাকা ছিল আলটিমেটলি আমাদের টাকা 700, তাহলে এটা ইনটু 700, এই হলো অঙ্ক। তাহলে 35 দোকানে 70, তাহলে 8 দোকানে 16, তাহলে 160 হবে আমাদের সঠিক অ্যান্সার, তার মানে অপশন বি। 6টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটির যোগফল 36, তবে বৃহত্তম ক্ষুদ্রতমটির সমষ্টি মানে যোগফল নির্ণয় করতে বলেছে। দেখো এই টাইপের অঙ্ক দিলে আমাকে গড়ের কনসেপ্ট দিয়ে করব, তাহলে 6টি ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে কি পরপর সংখ্যা, এরকম 1 2 3 4 5 6 এরকম, তাই বলে সংখ্যাগুলো 1 2 3 4 5 6 হবে না, এমনি ধরে নিলাম 1 2 3 4, তারপরে কি দেওয়া রয়েছে প্রথম তিনটির যোগফল, এই যে প্রথম তিনটির, তাহলে প্রথম তিনটির যোগফল যদি 36 হয় তাহলে এভারেজ কত হবে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 12 36, তার মানে কি এই 2 এর ভ্যালু হবে আমাদের কত 2 নম্বরটা 12। তাহলে বোঝা গেল কখন আমরা এই নিয়ম ইউজ করতে পারবো, যখন সিকোয়েন্সে দেখো গ্যাপ কত 2 এর থেকে 1 এর থেকে 2 গেল 1 এর গ্যাপ, 2 এর থেকে 3 1 এর গ্যাপ সেম গ্যাপ থাকলে আমরা কি এই লজিক ইউজ করব, তাহলে কি হবে অঙ্ক আমাদের অনেক সহজ হয়ে যাবে। তাহলে মাঝখানেরটা কত 12, তার আগেরটা তাহলে কত হবে 11, যেহেতু কি ক্রমিক সংখ্যা মানে পর পর 11 12 13 14 এরকম, তারপরটা কত হবে 13, তারপরটা 14, তারপরটা 15, তারপরটা 16। এবার দেখো কি বলেছে বৃহত্তম ও ক্ষুদ্রতমটির যোগফল, বড় কোনটা 16, ছোট কোনটা 11, তাদের কি যোগফল, বাস 6 একে 7 1 1 2, 27 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন ডি। একটি সংখ্যার 20% বৃদ্ধি করে আবার 20% বৃদ্ধি করলে মূল সংখ্যাটি বৃদ্ধি কত হবে তা শতকরাতে নির্ণয় করতে বলছে। এটার ফর্মুলা কি, যখন দুটো এরকম বাড়াবে ওভারঅল কি হবে, তার ফর্মুলা হলো এটা a + b + ab/100, মান পুট করে দাও, এর মান কত 20, b এর মানও 20, তাহলে 20 × 20/100, এটা কাটা, তাহলে 20 20 40 + 4, তার মানে 44% হবে আমাদের সঠিক অ্যান্সার, মানে অপশন ডি। রামের টাকার পরিমাণ শ্যামের টাকা 3 গুণ, যদি রামের টাকা শ্যামের থেকে এত টাকা এত পয়সা বেশি হয় তবে রামের টাকার পরিমাণ কত, তার মানে কন্ডিশন দেওয়া রয়েছে একটা, রাম এই যে শ্যাম, রামের টাকার পরিমাণ শ্যামের 3 গুণ, তাহলে শ্যাম যদি 1 হয় রাম কত 3, তার বলছে রামের টাকা শ্যামের থেকে কত বেশি, বেশি মানে আমাকে বিয়োগ করতে হবে, বেশি কত এখানে 2, তাহলে এদের বেশি কত, এটাকে আমি একটা এককে নিয়ে আসি, তার মানে 3.60 টাকা, ঠিক আছে এত টাকা, তার মানে এই 2 এর ভ্যালু যে ডিফারেন্সটা এটার মানে কত 3.60, 2 এর ভ্যালু 3.60, তাহলে 1 এর ভ্যালু কত
2 8 1.80। কার মান আমাকে বের করতে হবে? রামের টাকার পরিমাণ কত? রামের ভ্যালু কত ছিল? 3, মানে 3 এর মান বের করতে হবে। 3 8 24 4, 3 3 2 5, তাহলে 5.40 হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কোন অপশনে রয়েছে? অপশন বি। একটি পাত্রে একটি পাইপ দ্বারা 4 মিনিটে ভর্তি হয় এবং অন্য পাইপ দ্বারা 5 মিনিটে খালি হয়। যদি দুটি পাইপ একসাথে চলে তবে পাত্রটি কতক্ষণে ভর্তি হবে? এটা একদম সহজ অঙ্ক। তাহলে প্রথম পাইপ কি করে? পূর্ণ করে, তাই প্লাস চিহ্ন। পরের পাইপ কি করে? খালি করে, তাহলে বিয়োগ চিহ্ন। দেখো তাহলে কি করতে হবে? টোটাল এলসিএম 20, 4 5 20, এটা এফিসিয়েন্সি, ভাগ করতে হয় টোটাল ইউনিট কাজ। 4 5 কত? 20। দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে ওভারঅল কত এফিসিয়েন্সি হবে? দেখো প্লাস মাইনাস, তার মানে ওভারঅল কত? 1 +5 -4, তাহলে কি বের করতে বলছে? কতক্ষণে পাত্রটি পূর্ণ হবে? টাইম। টাইম ইকুয়াল টু আমরা কি জানি? টোটাল ইউনিট বাই এফিসিয়েন্সি। টোটাল ইউনিট 20, এফিসিয়েন্সি কত? 1, তাহলে 20 হবে আমাদের অ্যান্সার। তার মানে 20 মিনিট। এই অঙ্কটা তোমরা এইভাবে করতে পারো পাটিভাবে। দেখো এটা বিয়োগ করার একটা ফর্মুলা রয়েছে, তার মানে আমাদের কি করলাম? 1/4, 1/5 এগুলো তো করলাম, এটাই তো। এটা বিয়োগ করার একবারে ফর্মুলা কি? ab বাই a মাইনাস b, একবারে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কত হয়? 4 × 5, 5 - 4 কত? 1, 4 5 20, অত কিছু আমাদের করতেই হবে। তাহলে 20 হবে আমাদের কি অ্যান্সার। এই ছিল আমাদের কোশ্চেন। এই 25 খানা কোশ্চেন এসেছিল। তোমরা জানো পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা কি 25 খানা করে কি অঙ্ক এসে থাকে, এবং আমরা জানি প্রত্যেকটি কোশ্চেনের ভ্যালু কত? 2। তাহলে প্রত্যেকটি অঙ্কই কি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আজকের ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং বন্ধুদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবে। এবং মনে রাখবে আমাদের এই চ্যানেলে খালি যে আমাদের ম্যাথ করানো হয় সেরকম না, আরো অন্যান্য কি কারেন্ট টপিক নিয়ে কি আলোচনা করা হয়, এবং বিভিন্ন স্ট্যাটিক জিকের কোশ্চেন নিয়ে আলোচনা করা রয়েছে, এবং কি সায়েন্সেরও ক্লাস করানো হচ্ছে। তোমরা সেই ক্লাসগুলি দেখবে, আশা করি সেই ক্লাসগুলি তোমাদের কি হেল্পফুল হবে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।